আবু, আমার 6 লাখের মতো টাকা লাগবে, তুমি কি দিতে পারবে? আর হ্যাঁ, আমার টাকাটা কিন্তু একটু তাড়াতাড়ি চাই, আর্জেন্ট দরকার তো খুব। তের কথা শুনে তের আবু ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ালেন। কি, তোমার 6-7 লাখের মতো টাকা লাগবে? তুমি জানো 6-7 লাখ টাকার পেছনে ঠিক কতটা শূন্য বসে? সেদিনে তো 50,000 টাকা নিলে। কেন আবু, তোমাকে কি এখন থেকে আমার কৈফিয়ত দিতে হবে? আমি কখন কি করব, কখন কি না পারলে বলে দাও, দিবে না? হ্যাঁ, অবশ্যই দিতে হবে, কারণ আমি তোমার বাবা আর আমি তোমাকে টাকা দিই। টাকা দিচ্ছ বলে কি খোটা দিচ্ছ তুমি আমাকে? আর আমি আমার কাজের কৈফিয়ত কেন তোমাকে দিতে যাব? না জেনে মানুষের সম্বন্ধে ব্যাড কমেন্ট করা উচিত নয়। তুমি হয়তো বলে যাচ্ছ তুমি আমার শিক্ষায় শিক্ষিত হয়েছো, আমি তোমার বাবা, আর তুমি আমার শিক্ষায় শিক্ষিত হয়ে এমন বাজে মানুষের সাথে মেলামেশা কি করে করতে পারো? আব্বু, তুমি বুঝে যাচ্ছ তুমি ভুল করছো। তুমি তোমার আব্বুর সাথে তর্ক করছো? হ্যাঁ, আমার তর্কটাই তো আমার চোখে পড়ল। লাগবে না তোমাদের ওই টাকা, আমি গেলাম। এটা বলে তে ওখান থেকে চলে যায়। এখন তে দাদিমণি এটা দেখে বলে উঠলেন, কি এমন হতো তো? মাত্র 7 লাখ টাকাই তো এসেছিল, নিয়ে দিতি, বেকার বেকার মেয়েটাকে চটিয়ে দিলি। আম্মু, তুমি হয়তো তের বিহেভিয়ার লক্ষ্য করছো না, ও দিন দিন কেমন হচ্ছে। সোহর নিজেকে আজ পৃথিবীর সব থেকে ব্যর্থ ভাবা মনে হচ্ছে, যে কিনা নিজের মেয়েকে শিক্ষা দিয়ে উঠতে পারেনি। মিনা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন হয়ে গেল তাদের মেয়েটা তো আগে এমন ছিল না, ছোটবেলা অনেক ভদ্র ছিল। এই কলেজ নামক লাইফটার কারণেই হয়তো তে বদলে গেছে। তে নিজের রুমে গিয়ে ভাবতে থাকলো সে টাকাটা কোথা থেকে জোগাড় করবে, কারণ তার বাবা দেবে না বলে দিয়েছেন। এখন তিনি কোনো মতেই তাকে টাকা দেবেন না। তের মনে হলো তার নামে তো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানে নিম্ন হলেও 15-10 লাখ টাকা আছে। সেটা নিয়ে পরদিন সকালে বাড়ি থেকে পালিয়ে গেল। কি, তোর আসতে তো দেরি হলো? জানি তুই টাকা নিয়ে আসিস নি, তোর আব্বু তোকে টাকা দেয়নি। থাক, কি আর করার, নাই গেলাম বোধ হয়। কে বলেছে তোকে আমি টাকা নিয়ে আসিনি? এই তো আমি টাকা নিয়ে এসেছি, চল এবার, যাবি না? তারপর তারা সবাই বেরিয়ে পড়ে গাড়ি করে। তারা যেতে যেতে প্রায় রাত 10টা বেজে যাবে। ঠিক তখনই তারা এসে একটা হোস্টেলের সামনে থামে। অচেনা একটা হোস্টেলে থামতেই তো একটু অবাক হয়ে যায় এবং অবাক হয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে, এই আমাদের তো এখানে আসার কথা ছিল না। আরে তুই দেখতে পাচ্ছিস না রাত হয়ে গেছে, তাই জন্যই তো আমরা এখানে আসছি। তুই না কিছুই বুঝিস না, তোর মাথাটা না পুরোই গোবর ভরা। কিন্তু এখানে তো আসার কথা ছিল না, আর রাত্রে তো গাড়ি চলবে, তাই না? আমরা থামিয়ে দিলাম কেন গাড়িটা? আর এতে তুই বুঝতে পারছিস না, গাড়িটা তো আমিই চালাচ্ছি, তাই আমার এখন টায়ার্ড লাগছে। চল আমরা সবাই হোস্টেলে উঠে আজকে দিনটা থেকে কাল সকালে বেরিয়ে যাব। তেও আর কিছু না ভেবে না বুঝেই তাদের কথা মেনে নেয়, তাই বুঝতেই পারে না তারা তাকে সাথে কি করার বুদ্ধি করেছে। তে সহজ সরল মন নিয়েই তাদের ফাঁদে পা দিয়ে দেয়। তে বুঝতেই পারে না তারা যে তার জন্য ফাঁদ পেতে রেখেছে। তারা সবাই 2টা রুম নেয়, তারা 5 জন একটা রুমে থাকবে আর তে একটা রুমে। তারা কি করেছে সেটা বুঝতে পারে না। তে জিজ্ঞাসা করলে তারা বলে 2টো রুমেই হয়ে যাবে। তারপর তে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। রাত 3টের সময় তের উপর শুরু হয়ে যায় অমানবিক কিছু অত্যাচার। টানা আধা ঘন্টা পর তে এক চিৎকারে পুরো হোস্টেল মানুষ জেগে ওঠে। তারা 5 জনই ব্যালকনি দিয়ে পালিয়ে যায়। পড়ে থাকে তের উন্মুক্ত দেহটা বিছানার মধ্যে। তো একে একে হোস্টেলের সবাই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তার আগেই একজন মহিলা এসে তের গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ধরেন এবং বলেন, কি হয়েছে মা, তুমি এভাবে কেন? আর তোমার এই অবস্থা হলো কি করে? তুমি তো তোমার ফ্রেন্ডদের সাথে এখানে এসেছিলে, আমি দেখেছিলাম তোমার সাথে আরো 4 জন ছিল, ওরা কোথায়? তের চোখ দিয়ে শুধু জল বেয়ে পড়ছে। সবাই বুঝতে পারছে ঘটনাটা। অনেকে তেকে নিয়ে ইতিমধ্যে বাজে কথা বলা শুরু করে দিয়েছে, কিন্তু এই বৃদ্ধা মহিলা তের পাশে দাঁড়িয়ে আছেন এবং তেকে সাহস দিচ্ছেন আর বাকি মানুষদেরকে বোঝাচ্ছেন এটা একটা ভুল, এটা অন্যায়, কিন্তু দোষটা তের ছিল না। আসলে আমি অনেক দুঃখিত, কারণ আমি অনেক দেরি করে তোমাদের ভিডিও দিই, তার জন্য আসলেই আমি অনেক দুঃখিত। আসলে আমি একটু অলস তো, তাই।